উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা 23। দক্ষ হাতে তরকারি কাটছে অম্পেশা, ঠিক তার পাশে জমিনে ভাঁজ করে বসা বর্ণ। আগে রাতটা কাটতো গোডাউনে মালপত্র কার্টুনের প্যাকেজ করে, এখন তার সম্পূর্ণ সময়টা কাটে অলসে ঢেসে মুসে কোনো রকম, বেকার যে একদম। অকেজো লাগে নিজেকে। বসে বসে অম্পেশার কঠোর মেহনত দেখে একবার সহানুভূতি ভেবে চিত্তে জেগে ওঠে। বেশ কিছুক্ষণ সিটিয়ে থাকতেও সেদিকে তার মাঝে ধুলো ঝেড়ে ফেলে সরে আসতে চাইছে, কিন্তু সেই মুহূর্তে তার মুখে কাজ হচ্ছে। অম্পেশা বিরক্ত হচ্ছে। শাকসবজি ধরে ধরে দেখাচ্ছে যেন প্রথমবার দেখা। কাঁচামরিচ মটরশুঁটি ছিলছে হিসাব ছাড়া। অম্পেশা এক পর্যায়ে বিরক্ত হয়ে কেড়ে নিয়ে তার কাছ থেকে বলল, জ্বালাচ্ছ কেন? ভাল লাগে। অম্পেশা অবাক চোখে জিজ্ঞেস করে, কি তোমারে জ্বালাইতে? মুখ ঘুরিয়ে কাজ করতে করতে প্রশ্ন করলো, আমাকে ভালো লাগে না? আমার রুচি এত খারাপ না। তোমার চোখ দেখছো, মার্বেলের মতো গোল্লা গোল্লা, আর চিকুন ঠোঁট ওয়ালা মাইয়া, ঝগড়ার থুপকি, চুলগুলি বাইদানিগো মতো, আলুর মতো নাক। অম্পেশা হাতের খুন্তি চালানো থামে বেশ মনোযোগ দিয়ে শুনলো বর্ণের নিজের সম্পর্কে বলা কথাগুলো। বর্ণের দিকে তাকিয়ে বদনাম শেষ হওয়ার পরই সে হেসে বলে, আমার এত কিছু খেয়াল করলে কখন? বর্ণ আচল চিত্তে এগিয়ে এসে প্রশ্নটি যেন শুনেই নি। অম্পেশা সম্মতি সুমুখে বলল, তুমি পুরোটাই নকল বর্ণ, তোমার মুখ একান্ত, অন্তর আরেক। আমি মুখে কেমন কঠোর, যদিও তোমার কথা সত্যি বা অসত্যি। আমি যদি অন্তরের দিক থেকে দুর্বল হইতে শুরু করি, তখন পাগলা ষাঁড়ের মতো মাথা আর শরীর ঝাঁকা দেই। এই ঝাঁকানির দুর্বলতা মাটিতে গড়ায় পড়ে। কিন্তু কেন এত কঠোর হতে চাওয়ার কারণ কি? বর্ণ ভাবুক চোখে চেয়ে বলে, দিন শেষে জানি কষ্ট নামক জিনিসটা আমাকে ছুঁইতে না পারে। কি নাই আমার? একটা জান আছে, হাত পা আছে অক্ষত, খাইতে পারলে খাইলাম, না পারলে নাই। ঘুমাই নিজের ইচ্ছা মতো, মাথার উপর একটা ছাদ আছে, আর কি লাগবো? আমার বেশ কিছুই দরকার, যত চাহিদা তত আপোষ। আমি কি দুনিয়াতে আপোষ করবার লাগিয়ে আইছি নাকি? খালি হাতে দাপট দেওয়াবার আইছি? তুমি কি ভাবো একটা বিয়া কইরা সংসার করে নিজেরে লগে আপোষ করতেছি, মানায় নিছি? আমি এখনো ওই আগের বর্ণই আছি। এই সংসারটা আমার নতুন চ্যালেঞ্জ। এতগুলো সত্য কথা শুনে অম্পেশা শুধু একটি ছোট বাক্যই প্রশ্ন করলো, তুমি সম্পূর্ণ চিন্তাহীন? না, একটা চিন্তা আছে আমার। কেউ জানি আমারে নিশা দেহিবার না পারে। তুমি আমারে কি ভাববা আমি জানি না, কিন্তু বাইরের কোনো মানুষ যদি আমারে কাপুরুষ ডাকে, আমি ওইটা সহ্য করব না এক ফোঁটাও। কথা বলতে বললে বর্ণের কপালের রগগুলো ফুলে ওঠে। তেজস্বী মুখভাব। অম্পেশা তার হাতে এগিয়ে বর্ণের হাতের উপর হাত রাখলো। অম্পেশার হাতের ছোঁয়ায় বৃদ্ধাঙ্গুল ঘষে গেল সে, যেন কেউ বলবে না তোমায় কাপুরুষ, আমি আছি। এই দৃঢ় আশ্বাস শ্রবণ ইন্দ্রিয়তে শীতল হতে ছুঁয়ে গেল যেন। অচঞ্চল নেত্রপণে তাকিয়ে বর্ণ তার হাতের ওপর রাখা অম্পেশার কোমল হাতে প্রমত্ত ঘিরে ধরেছে গতিতে। অনুভূতি করলো বর্ণ একবারই অম্পেশার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল আধিপত্য বিস্তার করে ঢুকিয়ে ফেললো মাংসচ সূক্ষ্ম হাতের বাঁধনে। বাঁধন আরও দৃঢ় করলো বর্ণ পৃষ্ঠ ধরে দিতে চাইতেই পরপর আবারও বল কমিয়ে আনে, কিন্তু অনেক সময়ের ব্যবধানে। সজ্ঞান থেকে বিরত থেকে নিজের প্রকট দৃষ্টি তুলে অম্পেশার দিকে চাইতে সঙ্গে সঙ্গে অম্পেশা চোখ নামিয়ে নেয়। আকস্মিক দরজায় করাঘাত ছোট করে দম ফেলে, হাত ছেড়ে দিল ধীর সুস্থে। উঠে দরজা খুলে দেখলো দারোয়ান এবং এর পোশাকে একজন দাঁড়িয়ে। বর্ণের মুখে বুঝতে বাকি নেই ইনিকে। অম্পেশার দিকে চেয়ে বলল, জব্বার চাচা আইছে। এরপর জব্বার চাচার দিকে চেয়ে বলল, আহেন ভেতর আয়া জিরান, একটু হয়রান হয়ে গেছেন। জব্বার চাচা হাসি মুখে বর্ণকে উদ্দেশ্য করে বলে, আপনি আমারে কেমনে চিনেন? আপনার নাম অনেকবার শুনছি, একেবারে মুখস্থ হয়ে গেছে। এক গ্লাস পানি এনে তাকে দিল বর্ণ। জব্বার চাচা তেষ্টা মিটিয়ে ঘরের চারদিকে দেখলো। বেশ খুশি হলেন তিনি। বললেন, এই তোমার নতুন সংসার? যাক, ভালোই হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। জব্বার চাচার কথার বিপরীতে বর্ণ বলে উঠল, আপনি খুশি হইলে চলবো না মিয়া। আমারে যে সুখে থাকবার দিতাছে না এই মাইয়া, জ্বালাইয়া কয়লা কইরা ফালাইতাছে। জব্বার চাচা বর্ণের মুখের কথা শুনে হাসলেন, বুঝতে পেরেছেন ঠাট্টা করছে। অন্যদিকে অম্পেশার চোখ কপালে। অম্পেশা খাবারের টিফিন বক্স রেখে জব্বার চাচার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওর কথা শুনবেন না চাচা, সারাদিন আবল তাবল কথা বলেন ননস্টপ, কোনো থামবার নাম নেই, উল্টো আমার ঘরে দোষ চাপাচ্ছে। জব্বার চাচা হাসি মুখে হাতে তুলে নিলেই ক্ষান্ত হয়ে বললেন,
মনে মনে অনেকটা খুশি হলেন দুজনের খুনসুটির সংসার দেখে। অবশেষে বোধহয় মেয়েটার সুখের মুখ দেখলো। নতুন সংসারের জন্য কেনাকাটা করতে এসেছে বর্ণ এবং অম্বেষা। বর্ণ নাকচ করলেও এক প্রকার জোর করেই টেনে আনা হয়েছে তাকে। বর্ণের একটি স্বভাব বোধগম্য হয়েছে অনেক সময় পর। সে প্রথমে সব ব্যাপারে না বোধক শব্দ উচ্চারণ করলে পরে ঠিকই সে কাজটি করতে হয়। তার বারণ শুধু ভনিতা মাত্র। জ্বালাতন করার হাতিয়ার। একে একে বর্ণ ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পাচ্ছে। অম্বেষা যত শীঘ্রই এই বদ অভ্যাসে লাগাম টানবে তত মঙ্গলজনক হবে তার জন্য। শীতের পোশাকের প্রয়োজন। অম্বেষা বর্ণকে প্রশ্ন করলো, তোমার শীতের পোশাক আছে? পকেটে হাত গুজে কি যেন ভাবলো, তারপর বলে উঠল, আমি এমনিই মানুষটা গরম, আবার শীতের কাপড় লাগে নাকি? অম্বেষা নিউ মার্কেটের আশেপাশে ফুটপাত ঘুরছে। দরকারি যাবতীয় জিনিস কিনে নিয়েছে সাধ্যের মধ্যে। এবার এগিয়ে ছেলেদের শীতের পোশাকের দোকানে। একটার পর একটা ফুল হাতা টি শার্ট তুলে বর্ণের গায়ের সাথে মাপ দিচ্ছে। শেষমেশ একটি মোটা সোয়েটার পছন্দ হয়েছে। দোকানের কাছে দাম জানতে চায়। দোকানি গলা উঁচিয়ে বলে ওঠে, এমনিতেই বেশি, 1000 কইরা, আপনি লাইকা 700 টাকায় দিমো। বর্ণ হুট করে বলে, কেন, ওই কি আপনার বউ লাগেনি? অম্বেষা বর্ণকে থামিয়ে দিয়ে বলে, আরও কয়েকটা কাপড় দেখালো। বর্ণের পছন্দ হয়নি। মন দিয়ে রয়েছে 200 রঙের সোয়েটারে। অম্বেষা বলল, লাস্ট কত রাখবেন? দোকানি জবাব দেয়, আর 50 কমাইলাম, চান 650 দেন? 200 দিব। হতভম্ব দোকানি পাশে দাঁড়িয়ে ফোনে বাবল গেম খেলতে থাকা বর্ণের দিকে করুণ দৃষ্টিতে চাইলো। বর্ণের সাথে চোখাচোখি হয়। বর্ণ এক হাত নাড়িয়ে বলতে লাগলো, আমি এই মাইয়ারে চিনি না, আমার দিকে তাকায় লাভ নাই, আপনারা দুইজন চালাই যান। এমন আকস্মিক পাল্টনে অম্বেষা চোখ পাকিয়ে তাকায়। দামাদামি করবে নাকি? না। কেনাকাটা শেষে অম্বেষা ছো মেরে বনের হাত থেকে নিজের ফোন কেড়ে নিল। সারাদিন বাচ্চাদের মতো গেম খেলতে থাকে। স্থানক্ষণ কোনোটাই দেখে না। তার 2 হাত ব্যাগে ধরিয়ে দিয়ে বলল, তোমার পকেটে আমি 300 টাকা রেখেছি, চলো ফুচকা খাওয়াও। বর্ণ কাদো কাদো মুখ বানিয়ে বলল, এই 300 টাকা আমার শেষ সম্বল, কায়রা নিস না, কাল নাগিনি একদম তুই তুকারি করবে না। বর্ণ ভনিতা করে অম্বেষার গলা টেনে বলল, আহা শোনা, এটা আদরের ডাক, আমার এই আদর দরকার নেই, ফুচকা খাবো, সাথে চলো। চাও খাবো? আমি বুঝতাছি না তো, আমার জান পরান কি লেগা খায়া তোমার পর ক্ষান্ত হইবা নাকি তুমি? বাড়ি ফিরে সুদীপ্তা আর তার স্বামীকে দেখে কিছুটা অবাক হয় অম্বেষা। বাড়ির বাইরে তারা যেন বর্ণে আর অম্বেষার অপেক্ষায়। বর্ণ তার চেয়ে অধিক পরিসর চমকে হতভম্ব সুদীপ্তার পাশে দাঁড়ানো জীবনকে দেখে। সুদীপ্তা চিনতে পেরেছে অম্বেষার প্রতিবেশী হিসেবে, আর জীবন তার সহকর্মী হিসেবে। হিসেব মেলাতে না পেরে পায়ে দ্রুত বাড়িয়ে দাঁড়ায় জীবনের সামনে। জীবনও বর্ণকে দেখে ঠিক ততটাই স্তম্ভিত। কিরে জীবন, বর্ণ তুই এইদিকে আয়। তাদের দুজনের আলাপচারিতা দেখে অম্বেষা সুদীপ্তা কেউ কিছু বুঝলো না। অম্বেষা প্রশ্ন করলো, তুমি ওনাকে চেনো? বর্ণ জবাবে বলে, চিনুম না, গার্মেন্টস ওর লাগে কাম করতাম আমি। সুদীপ্তার স্বামীর দিকে চেয়ে বলল, তাহলে তো হয়ে গেল, অম্বেষা আমি পরিচিত, আর কাকতালীয়ভাবে স্বামীরাও পূর্ব পরিচিত। জীবন সুদীপ্তার কথা শুনে আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করে, কিরে বর্ণ, তুই বিয়া করছোস? বর্ণ ঝড়ো নিঃশ্বাস ফেলে মাথা দোলায়, হতাশ গলায় বলে, ফান্দে পড়িয়ে বকা কান্দে রে, আমি বগা বিয়ার ফান্দে ঝুইলা পড়ছি। বর্ণের কথাবার্তার ধরন জীবনের অজানা নয়। একে অপরের চতুর্মুখী জীবনে যেন নতুন চমক। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সুদীপ্তা, জীবন এবং তাদের মেয়ে। তাদের নিয়ে ঘরে চলে গেল অম্বেষা হাত মুখ ধুয়ে চা বসালো চুলোয়। সুদীপ্তা বারণ করেছে ঝামেলা না করতে, তারপরেও খালি মুখে মেহমান ফেরাবে না। বর্ণের উদ্দেশ্যে জীবন বলে উঠল, তোরে ছাড়া কাম করতে ভাল লাগে না রে, একলা একলা। শালার ম্যানেজার তোরে বাহির কইরাই ছাড়লো। চাকরুচ্যুত হওয়া বর্ণের ওপর যেমন প্রভাব পড়েছে হেসে জবাব দিল, গার্মেন্টসের বাকি মানুষের টাকা খাইছে ম্যানেজার। সবাই জানি ওর পক্ষে, আমার বিপক্ষেই কথা কয়, ওটা তো আমিও জানি, কিন্তু আমার একটু মন টিকে নাই। বর্ণ জীবনের কাঁধে হাত রেখে বলল, কারো প্রতি এত মায়া জন্মাবি না কোনো দিন। সাইরা গেলে কোনো দিন যাতে কষ্ট না পাইতে হয়। তুই তো পাশান, ঠিক কইছিস। অম্বেষা চা ঢালছে কাপে, সাথে বর্ণের কথা মনোযোগ সহকারে শুনলো। ভাবলো কিছু সময় নিয়ে, তাহলে কি বর্ণের মনেও তার কোনো আঘাত মায়া জন্মাবে না? হুট করে গরম চা অল্প একটু ছিটকে পড়ে অম্বেষার হাতে, আতকে উঠে ফু দিয়ে শব্দ বের হলো। বর্ণ তড়াক করে ঘুরে তাকায়, বিছানা থেকে পা নামিয়ে দ্রুত অগ্রসর হয় অম্বেষার দিকে। বাসকায় সুরে ধমকে ওঠে, কাম করার সময় মনোযোগ কই থাকে, অঘটন না ঘটালে হয় না? বর্ণের বিচলিত রূপ শাসনসুলভ কণ্ঠে পূর্বের
ধারণা ঘুচে যায় যেন। সামান্য ব্যথার মধ্যে অদৃশ্য স্বস্তি মিলে অজান্তে হাসি ফুটে মুখে। অম্বেশা মাথা দুলিয়ে না সূচক ইঙ্গিত করলো। হাতে পানি দিয়ে চা আর কিছু বিস্কুট পরিবেশন করে। জীবন বলল, আমি নতুন কাম খুঁজতেছি বুঝছস, সামনের সপ্তাহ চলিস আমার লগে, 2 ভাই মিলে যেমনই। বন তুচ্ছ হাসে। তোর অতি দরদ স্বভাবই গেল না রে জীবন, না যাবেও না। যাবি তুই আমার সাথে? লইস। খুনসুটিতে মেটে ওঠে বর্ণ আর সুদীপ্তার মেয়ে। শান্ত মেয়ে খিলখিলি হাসছে বর্ণের সাথে। আলাপ আলোচনায় বর্ণ সুদীপ্তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, এই তুমি আমার বিয়ে করবা? সুদীপ্তার মেয়ে লজ্জায় মুখ ঢেকে তারপর মাথা দুলিয়ে বলে, না না। বর্ণ আবার বলে উঠল, আরে করো না বিয়া, তোমার চকলেট কিনা দিমু। না তুমি বুড়ো, আমি তোমাকে বিয়ে করবো না। অম্বেশ এসে জবাব দেয়, ঠিক বুড়ো লোককে বিয়ে করতে নেই। সারাদিনে ধকলে প্রায় অচল অম্বেশার দেহ। বর্ণ বিছানায় সম্পূর্ণ দখল করে রেখেছে। ক্লাস, অফিস, রান্না, যে কোনো একটি কাজ বাদ দেওয়া যেত না, তাহলে হয়তো ক্লান্তি কমতো। তার উপর জুটেছে সংসারের কাজ, ভার হয়ে আসে মাথা, পরিশ্রম চোখ জোড়া বুঝে অম্বেশা। মিনিট 10 পরে চুলে টান পড়লো। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে চাকতেই দেখে বর্ণ বুকে ভর দিয়ে শুয়ে আছে, মুখ ফেরানো। অম্বেশার পাশে কেশ থেকে গিট বাঁধতেই কখনো আবার খুলে দিচ্ছে। অদ্ভুত কর্মকাণ্ড করে আর কি, যেন কোনো নাদান শিশু। অম্বেশা বলল, খাবার গরম করে খেয়ে নিও, আমার ক্লান্ত লাগছে। একলা একলা খাইলে তো আবার খোটা দিবা। ক্লান্ত সুরে অম্বেশা জবাব দেয়, দিব না। তুমি দেহি 2 দিন সংসার করে আলসে হয়ে গেছো, আমার মনে হয় আরেকটা বিয়েকরণ লাগবো। আলসা বউ আমার চলবো না। তোমার তো আবার প্রেমিকার অভাব নেই। আফজাল চাচার স্ত্রী তোমার ডার্লিং। গড়িতে দাঁড়িয়ে থাকা আঙুলে ওড়না পেঁচানো প্রেমিক আছে, আবার সুদীপ্তা দিদি নাবালক মেয়ে। বিয়ের ইচ্ছা আছে তোমার, মনে রেখো। ঘরের বাইরে রমণী, ঘরের বাইরেই থাকে। ঘরে থাকে ওয়ান অ্যান্ড অনলি বউ, সেই রানী, তারই রাজত্ব সবখানে। বর্ণ ফিক করে হেসে উঠল। এই কথায় হাসি কি আছে বুঝে উঠতে পারল না অম্বেশা। কপাল কুঁচকে কিচ্ছিত রেগে আছে। বর্ণ তার রাক্ষসী হাসি থামিয়ে বলে, ফকিরেনির ঘরে আবার রানীগিরি মারাইতে আইছে। অম্বেশাকে হেয় করেই বলে উঠল, হ্যাঁ তুমিই তো বলো, তুমি এসেছো খালি হাতে রাজত্ব করতে। যেহেতু তুমি রাজা, আমি সেই রানী, তাই না? রাজা নাকি রানী হতে অঢেল সম্পদের দরকার আছে। বাংলা ছায়াছবি ডায়লগ কম মারো। সে না হয় কমই মারলাম, কেন তোমাকে বিয়ে করে দেখে নিব। বর্ণ দেখলো অম্বেশার হিংসতে ভরা মুখমণ্ডল, রেগে আগুন হয়ে উঠেছে। ঠোঁট কামড়ে হাসলো বর্ণ। এই তো সুযোগ আবার যন্ত্রণা দেওয়ার। আয়েসি ভঙ্গিতে বলে উঠল, আমি মিষ্টি জাতীয় প্রাণী, আমারে দেখলেই মাসিরা ফিট হইয়া যায় বুঝলা। এসব 3-4টা বিয়া আমার রায়ে হাতেই থাকে। কেন পানির বদলে চিনির শিরায় ডুব দাও নাকি? একটা দরকার পড়ে না। ঠিক আছে, তবে এটা মনে রেখো, আমি মাছি না, লাল পিঁপড়া। কামড়ে মাংস তুলে নিব। বর্ণ ভুল অর্থ ব্যবহার করে অম্বেশার কথায়। সমস্যা ঝুঁকে এসে সন্ধিয়ান তেসরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ন্যাস্টি। অম্বেশা বনের মাথায় বালিশ দিয়ে টেনে নিয়ে নিজের দিকে। তাকে জ্বালানো দেয় একটি বালিশ ছাড়া ঘুমালে তেমন কোনো ক্ষতি হবে না তার একদিন। বর্ণ অম্বেশার পরিকল্পনায় বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অম্বেশার হাতের ওপর আরামে মাথা রাখলো। পাতলা পুরনো কম্বল পেঁচিয়ে ধরে বলল, বালিশের যে তোমার হাত নরম, এইটা আজকে থেকে আমার পার্মানেন্ট বালিশ। ঘেঁষাঘেঁষি করবে না বলে দিচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। না শোনা, স্বামীর এইভাবে দূরে সরাই দিলে পাপ হইব। দেখো আমি কত সোহাগে তোমারে জড়াই ধরে আসি। অম্বেশা রেগে ওঠে, গন্ধ তোমার শরীরে, দূর হও। বর্ণা মাথা দোলায়, আরো শক্ত করে জাপটে ধরে বলে, উঠো। স্বামীর গায়ের গন্ধ ফুলের সুবাসের মতো, এমন করতে নাই পাখি। চেপে আছে অম্বেশা, সুযোগ পেলে একদম হাতছাড়া করে না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে অম্বেশার। হাত পা চালিয়ে কোনো লাভ হলো না, পুরুষালী শক্তির কাছে পেরে ওঠা। তাছাড়াও ভীষণ দুর্বল ক্লান্ত দেহ তার। কোনো রকমে মিনিট 10 পর অম্বেশা বলল, যেদিন আমায় ভালোবাসবে সেদিন থেকে সারাদিন জড়িয়ে রাখতে দেব। আমিও কিছু বলবো না, এখন এসব ঢং বাদ দাও, খাবার গরম করে খেয়ে নাও, দোহাই লাগে। বর্ণ স্তব্ধ হলো অজান্তেই। অম্বেশার আগে
ভরা কপালে কৃষ্ণচূড়ার পুষ্পিত খেদার ন্যায় শিখা নেই যেন, দৃষ্টি যেন দাবানলের প্রজ্বলিত স্থির গোলাকৃতির বিশাল চোখে শাসিয়ে যাচ্ছে বর্ণকে। বর্ণ হতভম্ব দৃঢ়, দায়ভার চেপে আছে তাকে। তার গভীর চোখে ধরা পড়েছে নিগুড়তা। হঠাৎ দেহখানা সমস্ত বল ছেড়ে দিল। কেন? রাগান্বিত মুখের অভিব্যক্তি দেখে কেউ কিভাবে নীরব থাকতে পারে? যেমন অনির্বচনীয় বন্ধন যা তাদের মধ্যে বিরাজমান, কিছুটা অগোছালো, কিছুটা গুরুত্বহীন, মহাসাগরের অতল গহ্বর, নির্বিকার চিত্তে ঝড়ের প্রলয়। অম্বেষা কিংকর্তবিমূঢ় হয়ে ঝড়ের আবেশে গালে অধর ছুঁয়ে দেয়। অন্তরে নিত্য নতুন ঢেউ আড়াল করতেই চিরচেনা ভঙ্গিতেই ফিরে এলো বর্ণ। অম্বেষার মাথা চাপড়ে দিয়ে বলল, চুম্মা দিছি, এবার মাথা ঠান্ডা করো। দেহ ধোয়া বাইর হইতাছে, চুল পুইরা টোকা বউ হইলে কিন্তু ঢেকি চিপা দিয়া ঘর থেকে বাইর কইরা দিমু, আমার পোড়া বউ লাগতো না। এই পর্যন্ত ছিল পর্ব 23। এখন শুরু করছি 24। নারী তার স্পর্শ সহ্য করতে পারে যে তাকে ভালোবাসে। ভালোবাসাবিহীন যে কোনো স্পর্শ নারীর হৃদয়ে কাটার মতো বিধে। বলতে বলতে থেমে গেল অম্বেষা। অনেক বেশি বলে ফেলেছে হয়তো, কোনো স্থিতিতে, কোনো অবস্থাতে, এবং কার সম্মুখে কি বলছে মস্তিষ্কে যেন তার কোনো হুঁশ নেই। হুট করে প্রতিক্রিয়া শূন্য বর্ণ হিস করে শীতল কণ্ঠে বলে, আমি তো তোমার লগে শয়তানি করতেছিলাম, আর ভাবলাম তোমার এই স্বর অধিকার আমার আছে, একটু এই বিষয়ে কান্দাকাটি করা লাগবো কেন? আজব বর্ণনের রূপ, সরল অভিব্যক্তি, আর কণ্ঠ অন্তরে গিয়ে বিদ্ধ যেন, সাথে প্রতিক্রিয়ার দিক দিয়ে ব্যর্থ, মুখমণ্ডল অবুঝে নেয় এলোমেলো দৃষ্টি ফেলে। এই বর্ণবোধায় নতুন বোধগম্য হলো, লজ্জাবোধ হলো, বুক কম্পন ধরে অম্বেষার। অপরাধবোধে দগ্ধ হয়ে বর্ণ এগিয়ে যায় অম্বেষার দিকে, তার রুক্ষ হাত জোড়া আঁকড়ে ধরে দ্বিধা নিয়ে। সে নিজেই বর্ণ সামনে একটু স্পর্শ সরিয়ে দিতে চাইছে, জানতো সে অধিকার আছে, বর্ণের স্বভাব সম্পর্কে অজানা নয়। বর্ণার দিকে চেয়ে বলল, কষ্ট পেয়েছো? আমাকে ক্ষমা করে দাও। বর্ণ কোনো জবাব দেয়নি, অবোধ এর মতো চেয়ে আছে। তুমি যখন আমার গালে স্পর্শ করলে তখন আমার মনে হচ্ছিল তুমি আমায় ভালোবাসো না, তোমার কোনো অনুভূতি নেই। তাহলে মাথাটা টকবক করে উঠছিল বর্ণ। আমি ক্ষমা চাইছি, হাত জোর করছি। মানুষের মধ্যে হুট করে এমন চিন্তা চলে আসে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তুমি কি আমারে ভালোবাসো? অনবরত নিজের ভাবনায় ব্যাখ্যা করতে থাকা অম্বেষা থামিয়ে প্রশ্ন সারে বর্ণ। অম্বেষা খানিকেই থমকে যায়, কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে, চোখ খিচে লম্বা শ্বাস নেয়। হঠাৎ করে বর্ণকে জড়িয়ে ধরল। মুহূর্তে বনের অভ্যন্তরে চাপা তোলপাড় যেন শুরু হয়। বাসতে শুরু করেছি, ধীরে ধীরে তোমাকে বুঝতে চাইছি। আমাদের মাঝে অনেক কিছু অগোছালো, গুছিয়ে নিব সময়ের সাথে সাথে। বীজ বপনের সাথে সাথে ফলের আশা করা যায় না, ধীরে ধীরে হবে। বিনিময়ে বর্ণ বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে অম্বেষার, তবে মুখ ফুটে কোনো জবাব আসে না। অম্বেষা আবারও বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসো বর্ণ? আমি অনুভূতিহীন, ভুল, সত্য। আমার জন্য আলাদা অনুভূতির জায়গা তৈরি করা যায় না? ভাইবা দেখমো হবে তবে। বর্ণ অম্বেষার কাছে থেকে সরে যায়, হাত ধরে টেনে এনে চুলোর সামনে বসিয়ে দিল। তারপর নিজের কোমরে হাত রেখে তার পুরনো ভঙ্গিতে বলল, পিড়িতে চেয়ে পেট বড়, তোমার পিড়িতে পেট ভরে নাই, খিদা লাগছে, ভাত দাও কাল নাগিনী। অম্বেষা কিছু সময় চেয়ে রইল বর্ণের দিকে, নিজের কাবু করে ফেলছে বোধহয়। খানিক সময় পূর্বে সময়টা আবার মনে করলো, ভেবা চক্কা খাওয়া, মুখ ভার। অম্বেষা ক্লান্তি উধাও, দ্রুত খাবার গরম করলো, নতুন প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে রাখলো বর্ণের সামনে। উঠে চলে যেতেই বর্ণ বলে ওঠে, খাওয়াই দাও। এরূপ আবদারে ঘুরে তাকালো অম্বেষা। শীতল মুখে আকস্মিক শয়তানি হাসি ফুটায় বর্ণ, বলে, এটা তোমার শাস্তি, আমার লাগে ঘাওড়ামি করার শাস্তি। আমার থেকে 3 বেলা খাওয়াই দিবা আমারে। অম্বেষা হাসি মুখে এগিয়ে আসলো, এতে করে যদি তাদের সম্পর্কে জোট মজবুত হয়, একদিন সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে, এই প্রত্যাশা অস্পষ্ট গলায় বলল, তোমার লগে আমার একটা জিনিস ভালোই মজা লাগে, মজায় মজায় খাইতে পারতাছি তোমার লগে থাইকা, নইলে সানখারপুর মোড়ের খাওয়ানে তো বিশ্রী, সি ডাইলে পানি মনে হয়তো। আর
আর কি, সবজি নামের খালি আলু? অম্বেষা বলে। তাহলে বলতে চাইছো আমার হাতের খাবার ভালো? বর্ণ কপাল কুঁচকে ফেলে। সরাসরি প্রশংসা করা যাচ্ছে না, ইনিয়ে বিনিয়ে বলে, আছে মোটামুটি চলার মতো। অম্বেষা হাসলো, বলল, আমিও শুরু কিছু বছর এসব খাবার খেয়েই পার করেছি। তারপর মনে বল এলো, এখন এই জীবনটা আমার একার। আমি আমার এই প্রত্যেকটা ইচ্ছা পূরণ করব, এই সামর্থ্য আমার আছে। বর্ণ নত সুরে জবাব দিল, অমেশা বর্ণের মুখে ভাতের শেষ লোকমা পুড়ে দিয়ে বলল, আচ্ছা বর্ণ, তোমার কোন খাবার সবচেয়ে বেশি পছন্দের খাবারের কথা শুনে ঢেকুর তুলল সে। গরুর কালা ভুনা আর ঝাল ঝাল ভুনা খিচুড়ি, আহা কত বছর আগে খাইছি, পুরাই অমৃত। সত্যি তো কি মজা করবো তোমার লাগে? দূর সেমডি দিলা তো ভোল লাগাইয়া, লোভ হইতাছে হন, বাদ দাও। আমি এই শুক্রবারে একটা বিয়া বাড়িতে ঢুমাই রামু। অম্বেষা শাসে বলে ওঠে, একদম না, এসব কাজ করবে না। বর্ণ তির্যক দৃষ্টিতে তাকে অম্বেষার দিকে, পরপর তার ওড়না টেনে মুখ মুছে দিল, মাথার পেছনে হাত রেখে বিছানায় গা এলিয়ে বলল, তোমার আব্বাই মনে হয় যাওয়ার আগে টাকার গাছ লাগাই গেছিল, পারবা আর খাইবা, সেসব নিয়ে আপনার ভাবার দরকার নেই জনাব, আপনি আরাম করে খাবেন, এটাই আপনার কাজ, এইটুকুই। বনের অধরে কোনো যেন ম্লান হাসি, অম্বেষার অদেখ হাসিটা তার অর্থ বর্ণ নিজেই নিজের অনুকরণ করছে। অম্বেষা বারান্দা থেকে কাপড় তুলতে ভুলে গিয়েছিল, কাপড় নামিয়ে হাতের আঙ্গুলে হিসেবে করতে লাগলো। শুক্রবার স্পেশাল রান্নার জন্য কত টাকা খরচ হবে গণনার মাঝে অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে। ঘুরে তাকালো তাড়াতাড়ি, ছোট স্থান, হাত ভাঁজ করে দেওয়ালের সাথে বর্ণ হেলান দিয়ে দাঁড়িয়ে চমকে ওঠে সে। তুমি তোমার জীবনে কি চাও? জবাব দেওয়ার পূর্বেই বর্ণের মুখে চোখ যায়, তারপর ন্যায় জলঝল করছে চোখ দুটো, ভিন্ন সর্বদা ফটফটে। বর্ণের মাঝে আজ গভীর শান্তি। জবাব দিল, বাবা মা তো চলে গেছে, আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গীকে নিয়ে আমার এক অগাধ সুখে সংসার হবে। আমি সুখে থাকতে চাই বর্ণ, আমার একান্ত ব্যক্তির সাথে। বর্ণ বারান্দায় এগিয়ে এলো, হাত বসে পড়লো জমিনে, মেরুদণ্ড সোজা হয়ে দেওয়ালে ঠেসিয়ে মাথা তুলে অম্বেষার দিকে চেয়ে বলে, বউ এইদিকে। হাত টানলো, কইবা ভালোবাসা ছাড়া স্পর্শ করি, বেরি সহ্য করতে পারে না। শেষ কথাটুকু ভেঙেই বলল বর্ণ। অম্বেষা কাপড়গুলো রেলিংয়ে ঝুলিয়ে পাশে বসলো বিনিময় সুরে, আর কখনো বলবো না ওইসব, ভুল হয়েছে, থাক আর ঢং করার লাগবো না। অম্বেষা মাথা নুইয়ে ফেলে, এই ভুলের ঘানি কতদিন টানতে হবে জানা নেই তার। কিছু সময় নিশ্চুপ, আকাশপানে তাকিয়ে বর্ণ প্রশ্ন করে, চাইলে এই রাঘব বল ধরতে পারতা, বিয়া শাদি কইরা রাজরানীর মতো কাটাইতে পারতা, সুখ খুঁজতে আইলা, তাও আবার ফকিন্নির ঘরে, যারে তোমার খাওয়ানির পিন্দানির অকাদি নাই। অম্বেষা চরম অধিকার বোধ খাটিয়ে বনের হাত তার দুহাতে পেঁচিয়ে ধরে, কাঁধে মাথা রেখে বলল, এত লোভ করতে নেই বাপু, আমার ভাগ্যে যেটা ছিল সেটাই পেয়েছি। বেয়ারা মাইয়া লোক, এত ঘেঁষাঘেঁষি করো কেন? ও মা, তুমি বুঝি পরপুরুষ? বর্ণ কপাল কুঁচকে জবাব দিল, ন্যাকা এত ঢং কই পাও? প্রেম ভালোবাসা ছাড়া কিছু আহে না। আমার অধিকার আছে বুঝছো, আমি তোমার মতো জল্লাদ বেটা লোককে ভালোবাসার চেষ্টা করছি। তুমি একটা ডাইনি বুড়ি, রক্তচোষা চোখ। অম্বেষা ঠোঁট টিপে হেসে উঠল, পরক্ষণে জবাব দেয়, বিষধর সাপ, ছোবল খেলে বাঁচবে না, তো সাবধানে থেকো। শীতল করা নরম দুয়ারে, প্রকৃতি স্তব্ধ, শীতল শিহরণ প্রতিটি শূন্যতায়। বর্ণের বাহুতে খুঁজছে শীতলতা, উষ্ণতা। বর্ণ, শীত লাগছে। আমার ভীষণ প্রিয় ঋতু শীত। বর্ণ অধরে ঘেঁষে নিমগ্ন, শুনতেই বুঝলো জবাব দিচ্ছে। অসম্পূর্ণ স্থবির দেহ, সক্রিয় অঙ্গে গুড়ি মেরে ভুগেছে সে। জবাব দিতেই আলসেমি করলো, শুধু বলল, শীতে নতুন প্রেমের সূচনা হয় জানো। এক দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে অম্বেষার দিকে, কি আরাম কি শান্তি না, মাথায় লিয়ে রেখেছে তার কাঁধে। হিংস হলো বর্ণের, তাও চাই এই আরাম। হাত ছাড়িয়ে দিল তৎক্ষণাৎ, ঝড়ের গতিতে অম্বেষার কোলে মাথা রেখে, জায়গা হতে না তার এক বিশাল দেহ ফুট করে বারান্দায়, তারপর নামিয়ে নিল, হাত পা গুটিয়ে শুয়ে থাকলো। চুলটা নাও দাও, ঘুম পাড়াও আমারে। বনের এমন আবদারে অদ্ভুত প্রফুল্লত হলো অম্বেষা, স্বেচ্ছায় আবদারগুলো পূরণ করতে উৎকণ্ঠা বোধ করলো।
চুল থেকে হাত সরিয়ে সঞ্চয় করলো সাহস। ভয় হচ্ছে তার, তবে প্রবল ইচ্ছারও উড়ি দিচ্ছে আজ। খুব সাবধানে এগোলো বর্ণের ঘুমন্ত মুখে, বিড়বিড় করে বলে উঠল, তোমার মুখটা কতটা মায়া জানো, অযথা কেন মিথ্যা ভনিতা করো। বর্ণ ঘুমিয়ে, নয়তো এতক্ষণে অম্বেশার দু চারটে কথা শুনিয়ে দিত, এটা শিওর। বর্ণ নড়ে চড়ে ওঠে। ঘুমের ভান ধরে থাকা বর্ণ মুখ নুয়ে অম্বেশার দৃষ্টির আড়ালে আলতো হাসলো। কেমন আছো? তোমরা তো আজকাল দেখাই যায় না এই গলিতে, ঘর পাল্টাইছো নাকি? পুরনো বাড়ির সামনে হেঁটে যাওয়ার সময় পথিক জনির সঙ্গে দেখা। ছেলেটার মতলব আগেই বুঝেছে অম্বেশা, আজ মুখ কুচকে ফেললো, জবাব দিল না। সেটা কি আপনার জানার বিষয়? জনি ভনিতা ছেড়ে দেখলো, জোরপূর্বক হেসে বলল, আরে রাগ করতেছো কেলা? আমি তো এমনি জিগালাম। আমি রাগ করিনি, কটকট জবাব অম্বেশার। জনি বলে ওঠে, আমরা হইলাম একই এলাকার স্থানীয় বাসিন্দা, বুঝলা? আমরা এলাকার মানুষের খোঁজখবর রাখবো না, কেডা রাখবো? অম্বেশা অজান্তেই চৌচোরা বনের ঘাড় বাঁকা হয়ে দাঁড়িয়ে চায়ের দোকানের পাশে দেখছে দুজনকে। অম্বেশা এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দেয়, আমার স্বামী এখানকার স্থানীয়। আচ্ছা, কি নাম তোমার জামাইয়ের? বর্ণ হন্তদন্ত হয়ে গিয়ে আসে, ঘাড় কাত করে জনির মুখের কাছাকাছি এসে চেয়ে বলে, বর্ণ। জনি কপাল কুঁচকে ফেললো। এতক্ষণ যাবৎ অম্বেশাকে দেখে ফুরসুত মেজাজ ছিল, সেটা উধাও। কি? বর্ণ অম্বেশার পাশে দাঁড়িয়ে তার বাহু চেপে ধরে তাকে কাছে টেনে হেসে বলে, ওর জামাইয়ের নাম বর্ণ। ভরা রাস্তে ভাবে নিজের সাথে মিশে নিতে লজ্জায় কুকড়ে যায় অম্বেশা। জনি উত্তেজিত গলায় বলে, কুত্তার বাচ্চা, তুই ওর জামাই? তোর মতো কুলাঙ্কার। অম্বেশা ফট করে মাথা তুলে রাগান্বিত স্বরে বলে, মুখ সামলায় কথা বলবেন। কি আপনি? রাস্তার মেয়েদের পট আটকে বিরক্ত করেন। জবাবে বর্ণ বলে, ওই হইল বাপের হ্যাডামে চলা শিলা মুরগি, যার নিজের কোনো কাজগোজ নাই। বর্ণ আর জনির মধ্যে দ্বন্দ্ব দেখে এলাকাবাসী একটু বেশি উপভোগ করে, তাও আবার এবার সাথে মেয়ে আছে, তা দেখে আরো উৎসুক জনতা। দেখছেন নিহি কারবার। মোকলেস মাতাপুরের পোলা আমার লগে পারে না, এখন আমার বইয়ের দিকে নজর দেয়, রাস্তাঘাটে পট আটকায় রাখে। এই হইল মহলার গণ্যমান্য ঘরের বেটার আওলাদ। সকলে কানাঘোষা শুরু করে, একেবারে আঙ্গুল তুলে জনির ওপরে। রক্ত টকবক করে ওঠে সকলের। বর্ণ এগিয়ে আসলো। জনি এক প্রকার ধাক্কা দিয়ে অম্বেশা থেকে দূরে সরিয়ে দেয়। জনির গলা এক হাতে চেপে ধরে নিজে মুখোমুখি এনে চোয়াল শক্ত করে ধীর কণ্ঠে বলল, তুই প্রতিশোধ নিতে উতলা মাতলা করবি আমি জানি, কিন্তু আমার বইয়ের কোনো সম্মানানি হইব, কোনো তাফালিং করবি, ওরে মোহরা বানাই চাল চলবি, কসম খোদার কলিজাটাই না বাইরা কইরা কুত্তার বাচ্চারে দিয়ে খাওয়ামো। বাপের বেটা হইলে আমার লগে গ্যাঞ্জামের সীমাবদ্ধ থাকিস, এই সেরি আমগো মামলায় টানবি না, বহুত খারাপ হইব। ছুঁড়ে ফেলে দিল জনিকে আবর্জনা নেয়। আরেকবার হলেই যেন দাঁতের মাড়ি ভেঙে যেত। বর্ণ অম্বেশার হাত চেপে নিয়ে বেরিয়ে গেল মহল্লা থেকে। রিক্সা ডেকে উঠে পড়লো দুজনে। এমন ঘন নিঃশ্বাস ফেললো বর্ণ, রক্ত টকবক করছে, বোঝাই যাচ্ছে। অম্বেশা আর কোনো কথা বলল না, কিন্তু বর্ণ হুঙ্কার ছেড়ে দিয়ে বলল, আর কতগুলি আশিক আছে তোমার? ওই যে ভটকা, তারপর আবার এই জাইঙ্গা, লিস্ট দাও, সব কয়টার এক এক কইরা ধইরা ডোজ দিবনে। আমি কি বলেছি ওদের আমার পিছু নিতে? কাউয়া লাগবো কেন? হ্যাঁ, এই থোবরার প্রদর্শন কইরা ঘুরলে সবাই পিছু লাগবো। এখন কি করব? এই থোবরা জনাব বলে দিন। আপনি একটা কাজ করি, প্লাস্টার করে ফেলি, তারপর মমি মিশে ঘুরবি, ওকে? বাঁকা হাসে বর্ণ। তারপরে চাইলো অম্বেশার দিকে। অম্বেশা বনতা করে বোকা চোখে চেয়ে আছে। বর্ণ মুখ ঘুরিয়ে ফেললো, রাজভেরি গলায় বলল, কি সাইজা ঘুরবা? ওইটার ব্যবস্থা আমি করবো। অম্বেশা ভেঙচি কাটলো, বিবির করে বলল, যার আশিক হওয়ার দরকার তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। জীবনের সাথে নতুন চাকরির জন্য গিয়েছিল বর্ণ, তারা বলেছে জানাবে। কোনো প্রকার আশা না রেখেই টিউশনি শেষ করে দাঁড়িয়ে আছে ফুটপাথের এক দোকানে। পকেটে 1000 টাকার নোট, কপালে ঘাম। অনেকটা পথ হেঁটে এসে হাঁপিয়ে দরদর করে কষাকষি করে প্রয়োজন নিয়ে পণ্য কিনে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। অপেক্ষায় পায়চারি করছে অম্বেশা। ফোন করেছে বর্ণের নাম্বারে অনেকবার, ফোন বন্ধ। বলায় আরও চিন্তা হচ্ছে তার, নিচতলায় যাওয়ায় বারণ। বারান্দায় ঘোরাফেরা করতে করতে খুঁজছে সে। অম্বেশা দেখলো বর্ণ আসছে, হাতে শপিং ব্যাগ। ঘোরাতে ঘোরাতে ওপরে তাকালো অম্বেশার দিকে, পায়ের গতি বাড়িয়ে ওপরে আসে। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে আসে অম্বেশা, ছুঁয়ে দেয় সরাসরি বর্ণকে, বলে ওঠে, এটা কি? বর্ণ কোনো দিকে না তাকিয়ে শুয়ে পড়ে বিছানায় আধখোলা ভাবে।
আর খ্যাক খ্যাক করে বলে ওঠে, আল্লাহ দুইটা চোখ দিছে, দেখতে পারো না? তার কথা শুনে অম্বেশা ব্যাগ খুলতে দেখতে পেল একটি কালো রঙের বোরকা, সাথে হিজাব, নিকাব এবং একটি ছোট ব্যাগে কানের দুল। অম্বেশা অবাক চোখে চেয়ে বলল, এগুলো আমার? বর্ণ বিরক্তিকর কণ্ঠে বলল, না, আমার পিন্দুর। বোরকা দেখতে দেখতে এগিয়ে এসে আবার বর্ণের কাছে, কোথায় পেলে? চুরি করেছি। তুমি তাহলে বাউন্ডুলের পাশাপাশি চোরও? হ। তাহলে এই বোরকার পাশাপাশি কানের দুল ফ্রিতে দিছে। অম্বেশা বর্ণের বন্ধ করে রাখা চোখের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, স্পষ্ট মিথ্যা বলছো। আরো বলল, ভণ্ড বর্ণ যে সত্যি আর মিথ্যা থেকে পালিয়ে বেড়ায়, পুরোটি নকল, ভণ্ড। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতেই বর্ণ আবিষ্কার করলো অম্বেশা তার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। বনের হাতটা তার মাথা নিচে পাতা। বর্ণ মুখ নামায় অম্বেশার মুখ বরাবর চেয়ে পর্যবেক্ষণ করলো তার মুখটি, পর্যবেক্ষণ করলো নিজের মস্তিষ্কেও। এই চোখ দুটো আজ বড় আকর্ষণ করে তাকে, আজকাল খুব টানে এই চেহারাটা তাকে। এড়িয়ে চলা মুশকিল হয়ে পড়েছে, কাছে এলেই বুকে ঝড় ওঠে তীব্রভাবে। উচ্ছন্ন নিঃশ্বাস ফেলে বর্ণ ভাবে, এভাবে আর কত লুকোবে নিজেকে। বর্ণ নিজ মনে আওড়ালো, একদিন তাকে কে যেন কইছিল, পুরুষ মানুষের দুইটা জিনিসের টান থাকে, একটা হচ্ছে নারীর টান, অপরটি হচ্ছে নারীর টান, যেটা থেকে মুখ ফিরানো মুশকিল। এখানে যে দুইটা নারী বলা হয়েছে, একটা দন্তানয়িকা রহেশী, মানে হচ্ছে রক্তের টান যেটাকে বলে, আর আরেকটা হচ্ছে নারী। গল্পে ফেরা যাক। আমি কখনো চাই নাই কেউ আমার জীবনে আহুক, আমার লগে থাকুক, আমার জীবনে দখলদারি করুক, কিন্তু এখন কি হইতাছে আমার লগে? একদিন তো মইরাই যামো, তাইলে কি হইতাছে আমার লগে? এই মাইয়ার দিকে কেন আমি ঝুঁকতেছি? কি হইব এই জীবনের? আমার এই কয়লাময় জীবনেও কি প্রেমের ফুল ফুটবো? আমি ধীরে ধীরে এই মাইয়ার দিকে ঝুঁকতেছি কেল্লাইগা। এই শরীর কাছাকাছি থাকতে আমার ভাল লাগতে শুরু করতেছে। আমি নিজের অধপতন নিজেই ডাইকে আনতেছি। ভাবনায় ডুবে থেকে অম্বেশার কপালের সাথে কপাল ঠেকায় বর্ণ, তারপর নাকের ডগা ছুঁই ছুঁই। দপদপ করছে মাথাটা, মস্তিষ্ক এলোমেলো, নিজের কাছে নিজে প্রশ্নাক্ত। কেন এত দ্বিধাগ্রস্ত এই মন? কি হচ্ছে তার? কেন এত জটিলতা এই অসামঞ্জস্যপূর্ণ জীবনে? স্বাভাবিক জীবনে সবকিছু যেন অস্বাভাবিক। জড়িয়ে ধরল অম্বেশাকে নিজের বাহুডোরে। এই দম বন্ধকর পরিস্থিতিতে অম্বেশা জেগে ওঠে, বলে উঠল, চাপ দিয়ে মেরে ফেলবে নাকি আমাকে? বর্ণ অম্বেশার ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে ধরে বলে উঠল, 5 মিনিট পর এমনিই ছাইরা দিমো। অম্বেশা বর্ণের কণ্ঠের গভীরতা বুঝলেও চোখের লালাবায়ার অর্থ বুঝতে ব্যর্থ। এই বর্ণ খুব ভাবায় তাকে, জানতে হবে অম্বেশাকে। এই বর্ণের বুক পকেটে লুকায়িত খুব জটিল কিছু সত্য। অবাধ্য বর্ণের মুখটি বলে ওঠে, কি ভাবছ? ক্ষুদ্র চোখগুলো কিছু সেকেন্ডেই আগুন আকার ধারণ করে। ফোঁস করে বলে ওঠে, তোমার বোঝা উচিত আমি কখন কোন মোডে থাকি। এখন আমি ফাতরামোর মোডে আছি, তাই একদম চুপচাপ থাকবা। অম্বেশার বুদ্ধিতে কিছুই ঢুকছে না, কণ্ঠের কঠিন তেজ। আসলে কি কোনো গভীরতায় আছে সে, নয়তো নতুন মোডে? চুপচাপ শুয়ে থাকে অম্বেশাও। এভাবে আধ ঘন্টা দুনিয়া জাহানে সবকিছু ভুলিয়ে রাখে বর্ণ। বাহুডোর আরো শক্ত হয়, হৃৎপিণ্ডের ওঠানামা খুব কাছ থেকে অনুভব করে। অম্বেশা ঠোঁট কামড়ে চুপচাপ স্থির জায়গায় শুয়ে থাকে, কোনো কথা বলে না। আধ ঘন্টা যাবত দুনিয়া জাহানে সবকিছু এলোমেলো করে রেখেছে বর্ণ, আর তা সব সহ্য করছে অম্বেশা। কোনো রকম টু শব্দ করছে না, কোনো রকমে শুধু শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছে। বর্ণ বলল, এখন তোমার মোটরের মতো মুখ চালু দিতে পারো। অম্বেশাও যেন এই সুযোগেরই ধান্দায় ছিল, ফট করে বলে ফেললো, কি ভাবছিলে এতক্ষণ? বর্ণ অম্বেশার ভুরুতে নেত্র রেখে বলল, তোমার জানার দরকার নেই। অম্বেশা বলল, আমার জানার দরকার আছে। আচ্ছা, তোমার সাথে ওই জনি ছেলেটার কিসের এত শত্রুতা? বর্ণ নিষ্প্রলভ, কোনো প্রকার উত্তর দিল না। কোনো এক ঘরে ডুবে থেকেই যেন চুপচাপ শুনছিল অম্বেশার কথা। প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করছিল না, তবুও বলল, পোলা মানুষের বন্ধুত্ব করতেও কোনো কারণ লাগে না, শত্রুতা করতেও কোনো কারণ লাগে না, বুঝছো? অম্বেশা বলল, আর ভালোবাসতে? বর্ণ বলল, তুমি নিজেও পুরবা আর আমারেও পুরাবা। বহহীন চোখে তাকিয়ে আর প্রশ্ন করার সাহস পেল না অম্বেশা, চুপচাপ উঠে গেল, নিজেকে ছাড়িয়ে চুলগুলো বেঁধে বিছানা থেকে নেমে। হুট করে বর্ণের মনে ধরল অম্বেশার এমন চলন। অম্বেশার চলনের দিকে এক নিদ্রেতে তাকিয়ে
তার চলনের সাথেও চলছিল তার নেতৃত্বগুলো। বিছানার নিচে টাকার লিস্ট আছে, একটু বাজারে গিয়ে কিনে আনবে জিনিসগুলো। তোমার পছন্দের কালা ভুনা আর ঝালঝাল খিচুড়ি হবে বলেই হাসলো অম্বেশা। জবাই বর্ণ বলল, বেশি বেশি হয়ে যেতেছে না বিষয়টা? আমার লেগে এত দামি গরুর মাংস আনার কোনো দরকার নাই। দয়া কতটুকু শেষ করতে পারলো না বর্ণ, তার আগে থামিয়ে দিল অম্বেশা। বলল, দয়া করে দয়া শব্দটি ব্যবহার করবে না। আপন মানুষের জন্য কখনো দয়া দেখানো হয় না। সে উঠে দাঁড়ালো বর্ণ, অম্বেশার থেকে 2-3 ইঞ্চি দূরে এসে দাঁড়িয়ে বলল, আমি তোমার আপন? অম্বেশা চোখ নামিয়ে বলল, পরো তো নও। বর্ণ আবার বলল, আমি কারো আপন না। তোমার মুখ ধীরে ধীরে আমার কাছে পরিষ্কার হচ্ছে, তাই আমার সামনে আর কোনো ছলচতরি চলবে না। বর্ণ আর কোনো জবাব দিল না, ব্রাশ নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজের ঘরে এসে চিৎকার চেঁচামেচি জিনিসপত্র ভাঙচুর করছে জনি। মা দিলারা ভয়ে ঘরের এক কোণে সিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। থামানোর ব্যর্থ চেষ্টা করেছেন ছেলেকে থামাতে না পেরে। কোনো উপায় না পেয়ে জনির মা কল দিয়েছে তার স্বামীকে। ছেলে তার গত কদিন যাবৎ এমন করছে, আজ যেন তা তাণ্ডব আকার ধারণ করেছে। দোকান বন্ধ করে দ্রুত এসেছেন মোখলেস মিয়া, তবে বয়স বাড়ায় দ্রুত এসে হাঁপিয়ে উঠেছেন তিনি। ঘরের নাজেহাল অবস্থা দেখে কপালে রাগ ফুলে ওঠে তার। তেড়ে গিয়ে ছেলেকে শার্টের কলার চেপে ধরে কাছে টেনে আনেন। কিরে কুত্তার সাউ, জিদের ঠেলায় যে ঘরের জিনিসগুলো ভাঙলি, এটি কি তোর টাকায় কিনছিলি মাদারি? জনি ঘন ঘন শ্বাস ছেড়ে ছিটকে যায় তার বাবার থেকে। জোরে জোরে শ্বাস নিয়ে বলে, বর্ণ আবার জিতা গেছে আব্বা, আমার প্রিয় জিনিস কাইরা নিছে ও। বর্ণের সাথে আবার কিছু হয়েছে বুঝতে পেরেই আরও রেগে গেলেন মোখলেস মাতাব্বর। নিজের চুলের মুঠি মুষ্টবদ্ধ করে ধরে বললেন, কি এর প্রিয় জিনিস? হ্যাঁ কুত্তার বাচ্চা, আমি নিজে জানি তুই নিজে থেকে যাস বর্ণের লাগে গ্যাঞ্জাম করতে। দিলারা বানু বলে উঠলেন, আপনি আমার পুলারি দোষ দেখবেন সব সময়, এই শয়তান পুলা দোষ আপনি কোনো সময় দেখেন না। ছেলের পক্ষ হয়ে কথা বলায় মোখলেস মাতাব্বর স্ত্রীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেন। চুপ, একদম চুপ, তোর লেগে চৈন্নার বাচ্চা তো সাহস পাইছে, তুই ওর এরকম করছস, ভালো শিক্ষা দিবার পারস নাই। তারপর জনির দিকে চেয়ে বলল, এই বেটা তোর কি প্রিয় জিনিস? হ্যাঁ কোন প্রিয় জিনিস? আইসকা তোর কথার ওজন না থাকলে আমি তোর এই বাড়ি ছাড়া করবো। জনি জবাবে বলল, আমি যে মাইয়ারে পছন্দ করি ওই মাইয়ারে বর্ণ বিয়ে করে লইছে আব্বা। সি বাপের সামনে পীড়িতের কথা কও, বেশি পাল পেকে গেছে তোমার না? কি আব্বা? হ্যাঁ কি আব্বা? বর্ণ আর ওই মাইয়া বিয়া করছে, এটা অগ বিষয়, তুই কেন অগমতে ঢুকোস? হ্যাঁ আমার একটা কথা ক, ওই মাইয়া তোরে কোনোদিন কইছে ও তোরে পছন্দ করে? না। জনি না বলতে দেরি তার গালে মোখলেসের থাপ্পড় বসাতে দেরি না। তাইলে তুই কেডা? হ্যাঁ প্রেমের জ্বালায় ঘর জ্বালানোর কোন মজনু তুই? আব্বা আমার ওই মাইয়া লাগবো। সাথে সাথে জনির কাল চেপে ধরলো মোখলেস। খবরদার, মাইয়া কেলেঙ্কারিতে জড়াবি তো তোরে ত্যায্য করবো আমি। জনিকে ছেড়ে সোফায় ধপ করে বসে পড়লো মোখলেস। তার আর ধৈর্য কোলায় না, বয়স বাড়ছে সাথে ধৈর্যের অস্থিরতাও। বেগম তার অবস্থা দেখে পানি দিতেই হাত ঝাটকা মেরে পানি ফেলে দিল। সাথে সাথে শব্দ করে পড়ে গেল পানি, আর ভয়ে সরে গেল দিনারা বানু। মোখলেস সাহেব চলে গেল জনির ঘরে, তার একাডেমিক কাগজপত্র বের করে গোছাতে লাগলো। সবকিছু গোছানো শেষে সে বলল, এই এলাকায় থাকলে ওই মার্ডারের খুনি হইব, নয় নিজে মার্ডার হইব। আমি শান্তি চাই, আমার আর এডি ভাল লাগতেছে না। তুমি কি করতেছ আব্বা? তোরে সুমনের কাছে দুবাই পাঠাই দিমু, তোর পাসপোর্ট করতে যাবো কালকাই। কামলা খাইটা টাকা কামাবি তুই জানোয়ার, তোর শিক্ষা হওয়া দরকার। দিলারা বানু স্বামীর পায়ে পড়ে গেলেন, ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে। জনি বলল, আপনি ওই রাস্তার পোলাটার লেগে আমারে দূর করবেন? কথাটি শুনে নিশ্চুপ তাকিয়ে রইলেন ছেলের দিকে কিছুক্ষণ, তারপর নীরবভাবেই জবাব দিলেন, তোর ভালো লেগেই করতাছি, যা করতাছি। না আব্বা, আপনি কামটা ভালো করতেছেন না। না আমি যা করতেছি ঠিক করতেছি, আর আমার কথায় যদি তুই বা তোর মা বাধা দেস, তোর মারে আজরামের জন্য তার বাপের বাড়ি পাঠাই দিমু। এই বাড়ি এই সম্পত্তি চালাই ফুরাই ছারখার করে দিমু আমি। বাজার সদাই সম্পর্কে বনে ধারণা নেই বললেই চলে, শূন্যের কোঠায় সেই জ্ঞান তার। অম্বেশা তোতা পাখির মতো শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দাম, লিখিয়েও দিয়েছে নিরাপত্তার খাতিরে। তারপরেও বনের মাথায় যেন বিশাল বোঝা, গরুর গোস্তের সামনে দাঁড়িয়ে আছে আহাম্মকের মতো। মনে মনে অগণিতবার উচ্চারণ করেছে শালা। পকেট থেকে কাগজ বের করে দেখলো গরুর মাংস কতটুকু আনতে হবে, কত দাম। পাশে ছোট্ট অক্ষরে লেখা, আমার সোনা আমার স্বামী, আমাদের ঘরে কিন্তু ফ্রিজ নেই, তাই যতটুকু বলেছি ততটুকুই আনবে।
হার যেন বেশি না দেয়, ভালো মতো চেক করে আনবে। কথাটি পরেই বনের একবার রাগ হলো, আবার মুচকি হেসেও দিল। দোকানদারকে বলল, দেখি ভাই আপনার চাপাতিতে কেমন ধার। দোকানি কপাল কুঁচকে নিয়ে ভাবতে থাকলো, কেন দিবে চাপাতি? দোকানির বেখিয়ালিতেই বর্ণ চাপাতি হাতে তুলে নিয়ে বলল, শুনেন মিয়া, প্রথমবারের মতো সদ্দাই করতে আইছি, তাই বলে বলদ পাইয়া মক্কেল ভাইবা যদি বেশি হার দিয়া দিছেন, তাইলে কিন্তু আমিও পুরান ঢাকার পোলা, একদম কষাই হইয়া যাবো, তাও আবার মানুষের মাংসের কষাই। দোকানদার ভরকে যায়, কথাবার্তা নেই, হুমকি দিচ্ছে শুরুতেই। দোকানদার বনের হাট থেকে চাপাতি নিতে চাইলে বর্ণ বলল, এইটা এখন আমার, আরেকটা আছে না, ওটা দিয়ে মাংস কাটেন। বলেই এই যে টাকা বলে পকেট থেকে টাকা বের করে দিল। দোকানদারি কথাটা শুনে রাগে গজগজ করতে করতে গোস্ত কাটতে শুরু করলো। এদিকে তার ভয়ও হচ্ছে। গোস্ত কেটে বিদায় করলো বর্ণকে, দাঁতের পাটি বের করে হেসে বিদায় দিল। এক এক করে সব কিনে প্রায় 2 ঘন্টা পর হাজির হলো সে, অম্বেষার মেজাজ তুঙ্গে। রাগী সুরে বলল, এইটুকু বাজার করতে এত সময় লাগে? 8 ঘন্টার মধ্যে করে ফেলতাম। বর্ণ বলল, তোমার মতো ফরফর করার স্বভাব আমার নাই। অম্বেষা বলল, এখন পেটে খিদে নিয়ে বসে থাকো, রাঁধতে সময় লাগবে। বেশি খিদা লাগলে তুমি আসো না, মশলাপাতি ছিটায় চিবাইয়া খামো। কথাটি বলেই চোখ বুজে হাসে বর্ণ। বর্ণের কথায় অম্বেষা কিছুক্ষণ স্থ মেরে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তার দিকে। বর্ণ এই সুযোগে অম্বেষার হাত চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং বলল, তোমার হাতগুলো নরম, চিবাইতে সমস্যা হইব না তেমন। বর্ণ আচমকা অম্বেষার কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে আনে বর্ণ। কি হয়েছে সোনা, রাগ করছো? কি লাগবো তোমার, কও। আদর জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম অম্বেষার, বলে উঠল, অসভ্য ইতর, তোমারে সোমা দিলে দোষ আর তুমি দিলে সোয়াব। দুইয়ে দুইয়ে 1 মিলে হিসাব করতে সময় লাগলো না অম্বেষার। বর্ণ কি বলছে বুঝে ফেলেছে সে। কানগুলো লাল হয়ে গেছে অম্বেষার, কানে যেন ধোঁয়া বের হচ্ছে তার। বর্ণ অম্বেষার কানের কাছে মুখ নিয়ে বলে, খাওয়ান ভালো না হলে তোমারে আমি বেকআপ হিসেবে গিলমো। নির্লজ্জ, তুমি আমার কথার ভুলভাল মিলিং বাইর করো কেলা? আমি তোমারে কাছে না আদর্শ করবো নাকি? আমি তোমারে জবাই দিমু, তারপর পিস পিস করবো। আজকে কষাইয়ের থেকে সব শিখাইছি, জামাইয়ের আদর্শ হক পাওয়ার আশা বাদ দাও। চোখ খিচে বন্ধ করে রেখেছে অম্বেষা, চোখ বন্ধ করে কান দুটো দুহাত দিয়ে চেপে ধরে রেখেছে। ছাড়া পেলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে, তার আগে বর্ণ ছেড়ে দিল। অম্বেষা এক ধরে রান্নাঘরের দিকে গেল। মিনিট খানেক পর বর্ণ ফিরে এসে অম্বেষার পাশে পা গুটিয়ে বসে বলতে লাগলো, অনেকদিন হইল বিয়ার, যদিও তুমি দেখতে সুন্দর না, তোমার প্রতি আমার টানে না, তবুও যদি তোমার লাগা একবার বাসর করার পর তোমারে জবাই দিতাম, এই আর কি। বেশ জোরে নিঃশ্বাস ছাড়লো। চুলোয় পানি গরম হচ্ছে, বলল, এই গরম পানি দেখছো, ছুঁড়ে দিব তোমার মুখে যদি মুখ বন্ধ না করো। বাসর করার পর উড়াই মাইরো, বর্ণের বাচ্চা। আর একটা কথাও না, যাও এখান থেকে। বাচ্চা লাগবো তোমার সোনা? এখন তো দিনের বেলা, রাইতে দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে?